এখন আপনাদের আমরা শোনাচ্ছি ফেলুদা অ্যাডভেঞ্চার কাহিনী দার্জিলিং জমজমাট। আজকে আপনাদের শোনাবো গল্পের পঞ্চম পর্ব। বিরূপাক্ষ বাবুর খুনের তদন্ত করতে নেমে পড়েছে ফেলুদা। ইন্সপেক্টর সাহা সবাইকে জেরা করেন এবং ফেলুদাকে জানায় যে পোস্টমর্টম রিপোর্ট বলছে বিরূপাক্ষ বাবু মারা গেছেন ছুরিকাঘাতে। হরিনারায়ণ বাবুর সাথে আবার দেখা হলে তিনি জানান যে অনেক বছর আগে অজ্ঞাতে শিকার করতে গিয়ে সুধীর ব্রহ্ম বলে একজনকে বাঘ ভেবে ভুল করে গুলি করে মেরে ফেলেন বিরূপাক্ষ বাবু। অনেক টাকা পয়সা খরচা করে ব্যাপারটাকে চাপা দিয়ে দেন এবং আইনের হাত এড়িয়ে যান। সুধীর ব্রহ্মর এক ছেলে ছিল যে বদ্ধপরিকর ছিল বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। হোটেলে ফেরার সময় কুয়াশার সুযোগ নিয়ে একজন লোক ফেলুদাকে হঠাৎ ধাক্কা দিয়ে খাদে ফেলে দেওয়ার চেষ্টা করে। ভাগ্যবশত একটা গাছে ফেলুদা আটকে যায় এবং প্রাণে বেঁচে যায়। তারপর শুনতে থাকুন। ফেলুদার জখম যে তেমন গুরুতর হয়নি সেটা ডাক্তারখানায় গিয়েই বোঝা গেল। ডাক্তার বর্ধন বসেন ডিসপেন্সারিতে, তিনিই ফার্স্ট এড দিয়ে দিলেন। ভদ্রলোক স্বভাবতই ঘটনাটা জানতে চাইলেন, আর আমাদেরও বলতে হলো। কিন্তু আপনাদের ওপর এই আক্রমণের কারণ কি জিজ্ঞেস করলেন বর্ধন। এর ফলে ফেলুদাকে নিজের পরিচয় দিতে হলো। তাতে ভদ্রলোকের চোখ কপালে উঠে গেল। বললেন, আরে আপনি স্বনামধন্য গোয়েন্দা প্রদোষ মিত্র। আমি তো আপনার অনেক কীর্তির বিষয় পড়েছি মশায়। চাক্ষুষ পরিচয়টা যে হবে সেটা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু আপনি কি মিস্টার মজুমদারের খুনের তদন্ত করছেন নাকি? ঘটনাচক্রে জড়িয়ে পড়তে হয়েছে। ভদ্রলোক তো আমারই পেশেন্ট ছিলেন। তাই বুঝি? ইয়েস, আশ্চর্য মনের জোর ছিল মিস্টার মজুমদারের। দেখে বোঝাই যেত না যে ওর ওপর দিয়ে এত ঝড় বয়ে গেছে এবং এখনো যাচ্ছে। নিজের হবি নিয়ে মেতে থাকতেন আর ঘোড়া চড়ে ঘুরে বেড়াতেন। কিন্তু ঝড়ের কথা কি বলছেন একটু জানতে পারি কি? একে তো ওর নিজের অসুখ ছিল, তারপর স্ত্রীকে হারান বছর 7 আগে। ভদ্রমহিলার ক্যান্সার হয়েছিল, তার ওপর পুত্রের সমস্যা। সমীরণ বাবুর কথা বলছেন? এত গুণ ছিল লোকটির, কিন্তু শেয়ার বাজারে খেলা খেলতে গিয়ে সব গেছে। এখন দেনার জালে জড়িয়ে পড়েছে। একটি মাত্র ছেলে, তাই ভাবতে কষ্ট হয়। আমি তো ওর ডাক্তার ছিলাম, তাই সুখ দুঃখের অনেক কথাই আমাকে বলতেন। এবারেও যে ছেলে এসেছে, আই এম শিওর তার কারণ বাপের কাছে হাত পাতা। কিন্তু আমি যতদূর জানি, বাবা সম্প্রতি ছেলের ওপর রীতিমতো বিরূপ হয়ে উঠেছিলেন। একটা আলটিমেটাম দিয়ে থাকলেও আশ্চর্য হব না। সমস্ত ব্যাপারটা কালিমাময়, আনপ্লেজেন্ট। আমার ভালো লাগছে না। খুনের কথাটা শুনে অবধি আমার মনে একটা আশঙ্কা দেখা দিয়েছে। আমি সেটা কাটিয়ে উঠতে পারছি না। ভদ্রলোক উইল করে গেছেন কিনা জানেন? তা জানি না, তবে করে থাকলেও ছেলেকেই নিশ্চয়ই সবকিছু দিয়ে গেছে, যদি না ইতিমধ্যে উইল বদলে থাকেন। ফেলুদা ডক্টর বর্ধনকে অনেক ধন্যবাদ দিয়ে উঠে পড়ল। অনেক অনুরোধ সত্ত্বেও ভদ্রলোক একটি পয়সাও নিলেন না। আসবার সময় ফেলুদা বলল, আপনি যে আমার কত উপকার করেছেন তা আপনি জানেন না। ফার্স্ট এড নিতে এসেছিলাম, তার সঙ্গে আরো অনেক এড পেয়ে গেলাম। বাইরে বেরিয়ে এসে ফেলুদা বলল, তোরা যদি বিশ্রাম করতে চাস তো হোটেলে ফিরে যেতে পারিস। আমি কিন্তু এখন একটু নয়নপুর ভিলায় যাব। আজকের জানা নতুন সব তথ্য মাথায় রেখে নতুন করে তদন্ত করতে হবে। আমার চোখে কেসটা এখন একটা নতুন চেহারা নিয়েছে। আমরাও দুজনেই
অবশ্যই সঙ্গে যেতে চাইলাম। ও যদি এত ধকলের পরেও বিশ্রাম ছাড়া চলতে পারে তাহলে আমরা তো পারবই। সত্যি আশ্চর্য শক্ত শরীর ফেলুদার। পাহাড়ের গা গড়িয়ে প্রায় 100 ফুট নিচে চলে গেছিল। আমরা নয়নপুর ভিলায় যখন পৌঁছলাম তখন কুয়াশা প্রায় কেটে গেছে। সমস্ত বাড়িটায় একটা থমথমে ভাব। যদিও চারিদিকে আশ্চর্য সুন্দর দৃশ্য যেমন ছিল তেমনই আছে। নুড়ির ওপর আমাদের পায়ের শব্দ শুনেই বোধহয় রজতবাবু ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলেন। ফেলুদা তাকে নমস্কার জানিয়ে বলল, আপনার যে হাত খালি খালি লাগছে সেটা বেশ বুঝতে পারছি। আমাদের কতগুলো কাজ ছিল, সেই ব্যাপারে আপনি যদি আমাদের একটু সাহায্য করেন। কি কাজ বলুন? আমরা একবার মিস্টার মজুমদারের কাজের ঘরটা দেখতে চাই, তারপর আপনার ঘরটাও একটু দেখব। অবশ্যই তার সঙ্গে কিছু প্রশ্ন করতে হবে। বেশ, তো চলুন। সমীরণ বাবুকে দেখছি না। উনি বোধহয় স্নান করতে গেছেন। তাহলে চলুন মিস্টার মজুমদারের স্টাডিতেই বসে যাক। আমরা চারজনে বাড়ির উত্তর দিকের পিছনের অংশে একটা ঘরে গিয়ে হাজির হলাম। বেশ সুসজ্জিত পরিষ্কার ঘর। পূবের জানলা দিয়ে বাড়ির পেছনের ঝাউবনটা দেখা যায়। জানলার সামনে একটা বেশ বড় মেহগনি টেবিল, তার পেছনে একটা আর সামনে দুটো ভারী চেয়ার। এছাড়া ঘরের পশ্চিম অংশেও আলাদা করে বসবার ব্যবস্থা রয়েছে, একটা সোফা আর দুটো মুখোমুখি আর্ম চেয়ার। আমরা সেখানেই বসলাম। ফেলুদার বসবার তাড়া নেই, সে ঘরটা ঘুরে ঘুরে দেখছে। টেবিলের ওপর থেকে পেপার কাটারটা তুলে নিয়ে ঘুরিয়ে ফিরে দেখলো। এটাই তো বেশ ধার দেখছি, এটা দিয়েও তো মানুষ খুন করা যায়। লালমোহনবাবু বললেন, ওর একটা জোড়া নাকি ওদের শুটিংয়ে ব্যবহার হচ্ছে। এটা দিয়ে ভিলেনকে পিঠ চুলকোতে দেখানো হয়েছে। সত্যি ছুরিটা দেখলে বেশ ধারালো মনে হয়। ফেলুদা সেটা আবার টেবিলের উপর রেখে দিল। ঘরের একদিকে একটা বুক শেলফে সারি সারি বড় খাতা দাঁড় করানো রয়েছে। তার দুটো আমরা এর আগেই দেখেছি। এইগুলোতেই সেই সব খুন খারাপির খবর সাঁটা আছে। ফেলুদা তার আরও দু একটা উল্টে পাল্টে দেখল, তারপর প্রশ্ন করল, আপনি আসার আগে এগুলো কে সারত? মিস্টার মজুমদার নিজেই। আপনি আসার পর তো উনি সে কাজটা আপনার উপরই ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ, তবে আমাকে লোকনাথ মাঝে মাঝে সাহায্য করত। লোকনাথ বেয়ারা? হ্যাঁ, লোকনাথ স্কুল ফাইনাল পাশ করেছে। সে রীতিমতো লিখতে পড়তে পারে। এটা একটা অপ্রত্যাশিত খবর। তবে পড়াশোনা করেছে, বেয়ারার কাজ কেন নিল সেটা বলতে পারবেন? মিস্টার মজুমদার ওকে ভালো মাইনে দিতেন। আর সেই বেয়ারাই শেষকালে এমন একটা কাজ করলো। ফেলুদা ঘুরে ঘুরে এটা সেটা দেখছে আর প্রশ্ন করে চলেছে। আপনি এখানে আসার আগে কি করতেন? একটা দেশি ফার্মে চাকরি করতাম। কোথায়? কলকাতায়। ক বছর করেছিলেন এই কাজ? 7 বছর। মিস্টার মজুমদার কি সেক্রেটারি চেয়ে বিজ্ঞাপন দেন? হ্যাঁ। আপনি কতদূর পড়েছেন? আমি বিকম পাস। আপনার ফ্যামিলি নেই? আমি বিয়ে করিনি, বাবা মা মারা গেছেন। ভাই বোন নেই? না। তার মানে আপনি একা মানুষ। হ্যাঁ। এই ছবিটার কি ব্যাপার? একটা শেলফের ওপর একটা বাঁধানো ছবি টাঙানো ছিল, একটা গ্রুপ ছবি। দেখে মনে হয় অফিসের গ্রুপ। সব শুদ্ধ জনা 35 লোক, কিছু পিছনের সারিতে দাঁড়িয়ে, বাকি সামনের চেয়ারে বসে। ও ছবিটা বেঙ্গল ব্যাংকে তোলা, বললেন রজতবাবু। একজন ম্যানেজিং ডিরেক্টর চলে যাচ্ছিলেন, তার ফেয়ারওয়েল দেবার দিন ছবিটা তোলা হয়েছিল। মিস্টার মজুমদার তখন ডেপুটি ডাইরেক্টর ছিলেন। ফেলুদা ছবিটা হাতে নিয়ে মন দিয়ে দেখল। কোনজন কে সেটা লেখা নেই ছবিতে। মিস্টার মজুমদারকে তো চিনতেই পাচ্ছি। ছবির তলার দিকে থাকতে পারে, হয়তো বাঁধানোর সময় মাস্কের নিচে ঢাকা পড়ে গেছে। এটা আমার কাছে 2-3 দিন রাখতে পারি? নিশ্চয়ই। ফেলুদা ছবিটা আমার হাতে চালান দিল। আমি আর লালমোহনবাবু সেটা দেখলাম। অফিসের গ্রুপ যেমন হয় তেমনই ব্যাপার। মিস্টার মজুমদার প্রথম সারিতে চেয়ারে বসে আছেন, বোধহয় ম্যানেজিং ডিরেক্টরের পাশে।
খুনের দিন সকালবেলা আপনি কখন কি করছিলেন সেটা জানা দরকার। প্রশ্নটা করে ফেলুদা কোটের পকেট থেকে তার খাতাটা বার করে একটা পাতা খুলে তাতে একবার চোখ বুলিয়ে নিল। তারপর বলল, 11:30টার সময় মিস্টার মজুমদার তার স্টাডিতে আসতেন। তখন আপনার তার সঙ্গে থাকতে হতো। 12:30 পর্যন্ত কাজ চলতো, তাই না? হ্যাঁ, সেদিন কি কাজ ছিল? মিস্টার মজুমদারের অনেক চেনা পরিচিত ছিল দেশে বিদেশে। উনি তাদের নিয়মিত চিঠি লিখতেন, তাতেই বেশিরভাগ সময় কেটে গেছিল সেদিন। 11:30টার আগে সকালে আপনি কি করছিলেন? ব্রেকফাস্টের কিছু পরেই শুটিংয়ের দল আসতে আরম্ভ করে। আমি দক্ষিণের বারান্দায় গিয়ে ওদের তোড়জোড়ের কাজ দেখছিলাম। কোনো শট নেওয়া দেখেছিলেন? প্রথমটা দেখেছিলাম, মিস্টার গাঙ্গুলি আর মিস্টার ভার্মাকে নিয়ে শট। লালমোহনবাবুর মাথা নাড়া দেখে বুঝলাম তিনি রজতবাবুর কথাটা সমর্থন করছেন। সেটা কটা নাগাদ? আন্দাজ 11টা। আমি ঘড়ি দেখিনি। তার কিছু পরেই আমি মিস্টার মজুমদারের কাজের ঘরে চলে আসি। কাজের পর তো লাঞ্চ খেতেন আপনারা? আগে হ্যাঁ। আপনারা তিনজনে একসঙ্গে খেতেন? হ্যাঁ। খাওয়ার পর কি করেন? লাঞ্চ শেষ হয় প্রায় 1টার সময়। তারপর আমি নিজের ঘরে এসে কিছুক্ষণ বই পড়ি। কি বই? বই নয়, পত্রিকা, রিডার্স ডাইজেস্ট। তারপর? তারপর 2টো নাগাদ একটু ঝাউবনে ঘুরতে বেরোই। ঝাউবনটা খুবই সুন্দর। আমি ফাঁক পেলেই ওই দিকটা একবার ঘুরে আসি। তারপর? 2:30 নাগাদ আমি ফিরে আসি। তারপর বিকেলে 4টে অবধি বিশ্রাম করে আবার শুটিং দেখতে যাই। তখন মিস্টার গাঙ্গুলির একটা শট হচ্ছিল। লালমোহনবাবু আবার মাথা নেড়ে সায় দিলেন। ফেলুদা বলল, মিস্টার মজুমদার যখন 5টার পরেও ঘর থেকে বেরোলেন না, তখন আপনার কোনো প্রতিক্রিয়া হয়নি? আমি ঘড়ি দেখিনি। বাড়িতে হট্টগোল, জেনারেটর চলছে, আমার সময়ের খেয়াল ছিল না। মিস্টার মজুমদার বস হিসেবে কীরকম লোক ছিলেন? খুব ভালো। আপনার ওপর চোটপাট করেননি কখনো? না। মাইনে যা পেতেন তাতে আপনি খুশি ছিলেন? হ্যাঁ। খুনের আগের দিন লালমোহনবাবু দুপুরের দিকে বাথরুম থেকে বেরিয়ে এসে মিস্টার মজুমদারের গলা শুনতে পান। তিনি কাউকে বলছিলেন, ইউ আর আ লায়ার, আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। এই কথাটা উনি কাকে বলতে পারেন সে ধারণা আছে আপনার? একমাত্র ওর ছেলে ছাড়া তো আর কারোর কথা মনে পড়ছে না। ওর ছেলের সঙ্গে মিস্টার মজুমদারের সদ্ভাব ছিল না? ছেলের সম্বন্ধে কতকগুলো ব্যাপারে ওর আক্ষেপ ছিল। সেটা আপনি জানলেন কি করে? আমার সামনে 2-1বার বলেছেন সমুটা বড় রেকলেস হয়ে পড়ছে, বা ওই জাতীয় কথা। উনি ছেলেকে ভালোবাসতেন, আবার সেই সঙ্গে শাসনও করতেন। উনি কোনো ওয়েল করে গেছেন বলে আপনি জানেন? যদ্দূর জানি করেননি। কেন বলছেন এই কথা? কারণ একদিন আমাকে বলেছিলেন, এখনো তো দিব্যি আছি, আর একটু শরীরটা ভাঙুক, তারপর উইল করব। তার মানে ওর সম্পত্তি ওর ছেলেই পাচ্ছেন? তাই তো হয়ে থাকে। এবার আপনার ঘরটা একবার দেখতে পারি কি? আসুন। রজতবাবুর শোবার ঘরে আসবাবপত্র খুবই কম। একটা খাট, একটা ছোট আলমারি, একটা তাক, একটা টেবিল আর একটা চেয়ার। দেওয়ালে আলনা রয়েছে একটা, তাতে একটা শার্ট, একটা খয়েরি পুলোভার আর একটা তোয়ালে ঝুলছে। ঘরের একপাশে একটা সুটকেস রয়েছে, তাতে RB লেখা। টেবিলের ওপর 3-4খানা ইংরেজি পেপার ব্যাগ আর গোটা 5 পত্রিকা রয়েছে। হিন্দি পত্রিকা দেখছি যে? আমার ছেলেবেলা কানপুরে কেটেছে। বাবা ওখানকার ডাক্তার ছিলেন। স্কুলে হিন্দি শিখেছিলাম। বাবা মারা যাওয়ার পর কলকাতায় মামা বাড়িতে চলে আসি। আমরা 4 জন ঘর থেকে বেরিয়ে এলাম। ফেলুদা প্রশ্ন করল, মিস্টার মজুমদার ঘুমের আগে একটা বড়ি খেতেন, সেটা আপনি জানেন? হ্যাঁ, আমি অনেকবার গিয়ে সে বড়ি এনে দিয়েছি। ট্রফেনেল।
পুরো মাসের স্টক একবারে কিনে রাখতেন। এবার একটু সমীরণ বাবুর সঙ্গে কথা বলবো। সমীরণ বাবু স্নান সেরে তার ঘরে বসে একটা খবরের কাগজ পড়ছিলেন। অশৌচ অবস্থা, তাই দাড়ি কামাননি ভদ্রলোক। ওর সঙ্গে কথা বলে বেশি কিছু জানা গেল না। ভদ্রলোক স্বীকার করলেন যে ওর বাপের সঙ্গে মাঝামাঝি ওর কথা কাটাকাটি হতো। বাবা আগে এরকম ছিলেন না, অসুখের পর থেকে এরকম হয়ে গেছিলেন। আপনার দিক থেকে কি কোনো পরিবর্তন হয়নি যাতে আপনার বাবা আপনার ওপর অসন্তুষ্ট হতে পারেন? আমার দু একবার ভুল স্পেকুলেশন হয়েছে ঠিকই, কিন্তু সেরকম তো ব্যবসায় হতেই পারে। খুনের আগের দিন দুপুর 1:30 নাগাদ আপনার সঙ্গে মিস্টার মজুমদারের কোনো রকম কথা কাটাকাটি হয়েছিল? কই না তো। আপনার বাবার কাছ থেকে কি আপনার মাঝে মাঝেই টাকা চাইতে হতো? তা চাইবো না কেন, আমার বাবা অনেক পয়সা করেছিলেন। আপনার বাবা যে উইল করে যাননি সেটা আপনি জানতেন? জানতাম। বাবা একদিন আমাকে রাগ করে বলেছিলেন উইল করলে আমাকে 1 পয়সাও দেবেন না। কিন্তু এখন তো সব কিছুই পাচ্ছেন। তা পাচ্ছি। এতে আপনার অনেক সমস্যাই মিটে যাবে, তাই না? তা যাবে, কিন্তু এটার জন্য তো আমি দায়ী নই। আপনি কি ইঙ্গিত করছেন যে আমি বাবাকে খুন করেছি? ধরুন তাই যদি করি, সুযোগ এবং কারণ দুটোই তো আপনার ছিল। ঘুমের বড়ি খাওয়ানোর সুযোগ আমার কি করে থাকবে? সেই বড়ি তো এনে দিত লোকনাথ। কিন্তু সেদিন লোকনাথ দুধটা রেখে কিছুক্ষণের জন্য ঘর থেকে চলে গিয়েছিল, এটা ভুলবেন না। আর ছুরি বসানোর সুযোগও ছিল আপনার কাছে। আপনার বাবার ঘরেই এই কাজের জন্য একটি উত্তম অস্ত্র ছিল, যেটা সত্যি করেই এই কাজে লাগানো হয়। সমীরণ বাবু একটা বাঁকা হাসি হেসে বললেন, এসব কি বলছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়েছে? মূর্তি চুরির কথা ভাবছেন না কেন? বাবা মরলেই তো আমি সব টাকা পাবো, সেখানে আর বালগোপালের দরকার কি? আপনার হয়তো তাড়া ছিল, বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গেই তো আপনার হাতে টাকা আসবে না, তার তো একটা লিগ্যাল প্রসেস আছে। তাহলে লোকনাথ গেল কোথায়? যে আসল লোক তার সম্বন্ধে তদন্ত না করে আপনি বৃথা সময় নষ্ট করছেন কেন? সেটার কারণ আছে নিশ্চয়ই, যদিও সেটা প্রকাশ্য নয়। ঠিক আছে, আপনি আপনার গোপন কারণ নিয়ে থাকুন, কিন্তু জেনে রাখুন যে আমাকে এই ব্যাপারে জড়িয়ে পড়তে হয়েছে একেবারেই ঘটনাচক্রে। আসল অপরাধীকে পেতে হলে আপনার অন্য জায়গায় খুঁজতে হবে। এর বেশি আমি কিছু বলতে চাই না। দুপুরে লাঞ্চের পর ফেলুদা বলল যে গ্রুপ ছবিটা ও মিস্টার মজুমদারের স্টাডি থেকে এনেছে সেটা নিয়ে ওকে একবার ফটোগ্রাফির দোকান দা স্টুডিওতে যেতে হবে। তাছাড়া একবার থানায় গিয়ে সাহার সঙ্গে দেখা করা দরকার। কতগুলো জরুরি ইনফরমেশন চাই। সে কাজটা আমার চেয়ে পুলিশের পক্ষে অনেক বেশি সহজ। তোরাই ফাঁকে কোথাও ঘুরে আসতে চাইলে ঘুরে আসতে পারিস। আমি বাড়ি ফিরে আর বেরোবো না, কারণ আমার অনেক চিন্তা করার আছে। কেসটা এখনো ঠিক দানা বাঁধেনি। ফেলুদা বেরিয়ে গেল। কি আর করি, আমরাও দুজনে বেরিয়ে পড়লাম। বাইরে ঠান্ডা বাতাস বইছে, হাঁটতে কোনো অসুবিধা নেই। হোটেলের বাইরে এসে আমি লালমোহনবাবুকে বললাম, আপনার একটা জিনিস এখনো দেখা হয়নি, সেটা আমি দেখেছি। সেটা হলো মজুমদারের বাড়ির পিছনের ঝাউবন। অবশ্যই আমিও গেছি মাত্র 2 মিনিটের জন্য, কিন্তু তাতেই মনে হয়েছে বনটা দারুণ। যাবেন? সেটা যেতে হলে মজুমদারের বাড়ির ভেতর দিয়ে যেতে হয়। তা কেন? ওদের বাড়ির পৌঁছবার আগেই মেন রোড থেকে একটা রাস্তা বাঁ দিক থেকে বেরিয়ে বনের দিকে চলে গেছে, দেখেননি? আমরা দুজনে রওনা দিলাম। ফেলুদার কথাটা মন থেকে দূর করতে পারছি না। ও যে কয়েকটা ক্লু পেয়েছে তাতে সন্দেহ নেই, কিন্তু সেগুলো যে কি সেটা এখন আমাদের বলবে না। ওর হালচাল আমার খুব ভালো করেই জানা আছে। এখন ওর চিন্তা করা আর ইনফরমেশন জোগাড় করার সময়। সব সূত্র খুঁজে পেয়ে কেসটা মাথায় পরিষ্কার হলে তারপর বম্বশেলটা ছাড়বে। পথে যেতে যেতে লালমোহনবাবু বললেন, এখানে যে রহস্যটা কোথায় সেটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না ভাই তপেশ। লোকনাথ বেয়ারা খুন করে মূর্তি চুরি করে পালিয়েছে, ব্যাস পুড়িয়ে গেল। তোমার দাদা এত যে কি 7-5 ভাবছেন, ওহ
বাকিটা তো পুলিশের ব্যাপার, তারা কালপিটকে খুঁজে পেলেই খেল খতম। আমি বললাম, আপনি ফেলুদাকে এত দিন চেনেন, আর এটুকু বুঝছেন না যে কোথাও একটা গন্ডগোল না থাকলে ফেলুদা মিথ্যে ভাবতো না? এক তো চোখের সামনে দেখতে পেলেন যে ওকে মেরে ফেলার চেষ্টা করা হলো কাঁধে ফেলে, সেটা নিশ্চয়ই লোকনাথ বেয়ারা করেননি। তাছাড়া মিস্টার মজুমদারের জীবনে একটা কেলেঙ্কারি রয়েছে। উনি নিজে একজনকে অজান্তে খুন করেছিলেন, তারপর তার ব্যাংক থেকে একজন টাকা চুরি করে পালিয়েছিল, তাকেও ধরা যায়নি। তারপর আপনি নিজে সেদিন শুনলেন মজুমদার একজনকে ধমক দিচ্ছেন। সেটা যে কে সেটা এখনো বোঝা যায়নি। এত রকম জিলিপির প্যাচ সত্ত্বেও আপনি বলছেন কেসটা সহজ। সত্যি বলতে কি, আমার নিজের মনের মধ্যেই সবকিছু এমন তালগোল পাকিয়ে গেছিল যে আমি কোনোটার সঙ্গে কোনোটারও যোগ খুঁজে পাচ্ছিলাম না। কাজেই মনে মনে ঠিক করেছিলাম যে ভাবার কাজটা ফেলুদার উপরই ছেড়ে দেব। ঝাউবনটাতে একবার ঢুকেই বুঝেছিলাম যে সেটা একটা আশ্চর্য জায়গা। আজ ভালো করে দেখে আসল ব্যাপারটা বুঝতে পারলাম। এটাকে ঝাউবন বলা ঠিক নয়, কারণ এখানে পাইন, ফার, রডোডেন্ড্রন ইত্যাদি অনেক রকমের চেনা অচেনা গাছ আছে। গাছের মাঝে মাঝে ঝোপ রয়েছে, তাতে আবার লাল, নীল, হলদে ফুল। আজকের দিনটা মেঘলা, তাই সমস্ত বনটাই আবছা অন্ধকারে ঢাকা। মনে হয় অজস্র থামওয়ালা এক বিরাট গির্জার মধ্যে আমরা এসেছি। যেখান দিয়ে এখন হেঁটে চলেছি সেটা থেকে পশ্চিমে চাইলে গাছের ফাঁক থেকে নয়নপুর ভিলা দেখা যায়। অবশ্যই বনের মধ্যে দিয়ে যতই এগুচ্ছি ততই বাড়িটা দূরে সরে গিয়ে গাছপালায় ঢেকে যাচ্ছে। এটা মানতেই হবে যে এই নিস্তব্ধ দুপুরে এই ঘন বনের মধ্যে দিয়ে হাঁটতে গাটা বেশ ছমছম করছিল। লালমোহনবাবু তাই বোধহয় একবার বললেন, এখানে কাউকে খুন করলে লাশ আবিষ্কার করতে মাসখানেক অন্তত লাগবেই। আমরা আরো এগিয়ে চললাম। এবার আর নয়নপুর ভিলা দেখা যাচ্ছে না। একটা মাত্র পাখির ডাক কিছুক্ষণ থেকে কানে আসছে, কিন্তু সেটা যে কি পাখি তা জানি না। উত্তর দিকে চোখ পড়তে হঠাৎ দেখি মেঘ সরে গিয়ে দুটো পাইন গাছের মধ্যে দিয়ে কাঞ্চনজঙ্ঘার খানিকটা অংশ দেখা যাচ্ছে। আমি লালমোহনবাবুকে সেই দিকে দেখতে বলবো বলে ডাইনে ঘুরেই দেখি ভদ্রলোক বড় বড় চোখ করে থমকে দাঁড়িয়ে গেছেন। কি দেখছেন ভদ্রলোক? ওর দৃষ্টি অনুসরণ করে পূবে চাইতেই বুঝলাম ব্যাপারটা কি। একটা গাছের গুঁড়ির পাশে একটা ঝোপ, আর সেই ঝোপের পেছনে একজোড়া জুতো পরা পা দেখা যাচ্ছে। এগিয়ে কি দেখবি নাকি ভাই? ফিসফিসে গলায় জিজ্ঞেস করলেন লালমোহনবাবু। আমি এ প্রশ্নের কোনো উত্তর না দিয়েই এগিয়ে গেলাম। ওই জুতো জোড়া আমি আগেও দেখেছি। ঝোপটা পেরোতেই ব্যাপারটা বুঝলাম। একটা লাশ পড়ে আছে মাটিতে। একে আমরা চিনি, এ হলো লোকনাথ বেয়ারা। একেও বুকে ছুরি মেরে খুন করা হয়েছে, যদিও অস্ত্রটা কাছাকাছির মধ্যে নেই। তার বদলে আছে একটা পাথরের সামনে একটা ভাঙা বোতল, আর সেই বোতলের চারিদিকে ছড়ানো গোটা 30 বড়ি। সে বড়ি এককালে সাদা ছিল, কিন্তু এখন জল আর মাটি লেগে সেটা আর সাদা নেই। আমরা এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা ফিরে এলাম হোটেলে। ফেলুদাও বলল সে ফিরেছে মিনিট 5 আগে। লালমোহনবাবু সেন্সেশনাল ব্যাপার বলে নাটক করতে আরম্ভ করেছিলেন। আমি ওকে থামিয়ে দিয়ে এক কথা ব্যাপারটা বলে দিলাম। ফেলুদা তৎক্ষণাৎ থানায় ফোন করে দিল। 5 মিনিটের মধ্যেই সাহাকে নিয়ে দুটো জিপ চলে এলো, একটায় 4টে কনস্টেবল। আমরা আবার ফিরে গেলাম ঝাউবনে, যেখানে লাশ পাওয়া গেছিল সেই জায়গায়। ইনিও দেখছি ছুরিকাঘাতে মৃত। আসলে আমরা খুঁজছিলাম লোকালয়ে, ভাবছিলাম লোকটা কোনো গোপন ডেরায় লুকিয়ে আছে। এই ডিসকভারির জন্য পুরো ক্রেডিটই পাবেন মিস্টার মিত্তিরের বন্ধু এবং কাজিন। মৃতদেহ চলে গেল পুলিশের জিম্মায়, আর আমরা ফিরে এলাম হোটেলে। এ যে মোড় ঘুরে গেল। আমাদের ঘরে এসে খাটের ওপর ধপ করে বসে বললেন লালমোহনবাবু, ঘুরেছে ঠিকই, কিন্তু অন্ধকারের দিকে নয়, আলোর দিকে। এখন শুধু কয়েকটা খবরের অপেক্ষা, তারপরেই চূড়ান্ত নিষ্পত্তি। সন্ধ্যা এলো ফেলুদার টেলিফোন সাহার কাছ থেকে। এক পেশে কথা শুনে
আর ফেলুদার গোটাভিষেক। হ্যাঁ, আই সি। আর ভেরি গুড। শুনে আন্দাজ করলাম যে খবরটা যা আসবার তা এসে গেছে। শেষে ফেলুদা বলল, তাহলে কাল সকাল 10টার সময় সকলকে বলুন যেন মিস্টার মজুমদারের বৈঠকখানায় জমায়েত হয়। নয়নপুর ভিলার সকলে এবং মাউন্ট এভারেস্টের পুলক ঘোষাল, রাজেন রায়না, মহাদেব বর্মা আর ক্যামেরাম্যান সুদেব ঘোষ। আপনার উপস্থিতি তো অবশ্যই এসেনশিয়াল।